গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি, এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যেরকম প্রশ্ন আসার কথা সেরকম আরও 20টি অঙ্ক আজ আমরা করব। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে কিছু টাকা একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে আসলের 1.21 গুণ হয়, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? তাহলে বলেছি কিছু টাকা, ধরি টাকাটা P 8% হারে, তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে বের করি। তাহলে P টাকা 8% হারে 2 বছরে তোমার সবৃদ্ধি মূল কত হয়? সবৃদ্ধি মূল হয় P×1 প্লাস R/100⁻²। এবার বলেছে এটাই হচ্ছে কি না 1.21 গুণ হয় আসলের, তাহলে এটাই সমান সমান 1.21 ইন্টু পি, আসলের বলেছে যেহেতু, তাহলে এটাই হচ্ছে এখান থেকে, তাহলে পি কেটে গেলে এবার দেখো 1 প্লাস R/100 সমান সমান এটা কী হবে √1.21 হবে, পয়েন্ট তুলে নিচে একটা 100 আনলাম, তাহলে এটা কত হবে 11/10। তাহলে R/100 সমান সমান 11/10 মাইনাস একটাই পাশে আসবে, তাহলে এটা হবে 11 মাইনাস 10/10 সমান সমান 1/10। তাহলে এই শূন্য কেটে গেল, অতএব 8 সমান সমান কত হবে 10%। তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে বালু এবং রিতম একটি ব্যবসায় 6:5 অনুপাতে কিছু টাকা বিনিয়োগ করেছিল, কিন্তু বালু কয়েক মাস পরে তার টাকা তুলে নেয়। যদি 12 মাসের শেষে লাভ বালু এবং রিতমের মধ্যে 7:10 অনুপাতে ভাগ করা হয়, তাহলে রিতম একা কত মাসের জন্য বিনিয়োগ করেছিল? তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে দেখো বালু আর রিতম কি হয়েছে না 6:5 অনুপাতে টাকাটা রেখেছিল। এবার কি বলেছে কিন্তু বালু কয়েক মাস পরে টাকাটা তুলে নেয়। ধরি বালু এক্স মাস টাকাটা খাটিয়েছিল, তাহলে বালুর মূলধন কত হবে? বালুর মূলধন হবে 6x, আর রিতম সারা বছর টাকাটা রাখলে রিতমের মূলধন হবে 5×12। তাহলে এই মূলধনের অনুপাতেই লাভটা ভাগ হবে, তাহলে লাভটা কি অনুপাতে ভাগ হয়েছে না 7/10। তাহলে এইবার এটা ক্যালকুলেশন করব, দেখো 5 দুগুণে 10, 2 6 দুগুণে 12, এই 6 এটা কেটে গেলে এক্স সমান সমান 7। তার মানে এক্স আমরা কি ধরেছিলাম বালু এক্স মাসের জন্যই টাকাটা লেগেছিল, তাহলে বালু 7 মাসের জন্য টাকা রেখেছিল, তাহলে রিতম একা কত মাসের জন্য বিনিয়োগ করেছিল? বাকি 5 মাসের জন্য, কারণ 12 মাস টোটাল টাকাটা কেটেছিল, তাহলে রিতমের টাকা বাকি 5 মাসের জন্য বিনিয়োগ হয়েছিল। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে সাইন আলফা প্লাস কসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস সেক আলফা তার হোল স্কোয়ার এর মান বার করতে বলেছে, নিচের কোনটা হবে? তাই তো। তাহলে এবার আমরা কি করব, এই সাইন আলফা প্লাস কোসেক আলফা তার হোল স্কোয়ার আছে, এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দেবো। তাহলে ভেঙে দিলে কি আসবে না সাইন স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কোসেক আলফা, আর এটাকে আছে কস স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার, তাহলে এটাকেও আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দেবো। তাহলে আসবে কস স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার আলফা প্লাস 2 কস আলফা সেক আলফা হলো। এবার দেখো এখানে এই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে 1। এবার হচ্ছে কোসেক স্কোয়ার আলফাটাকে রেখে দিলাম প্লাস 2 সাইন আলফা, আর কোসেক আলফা মানে 1/সাইন আলফা, আর সেক স্কোয়ার আলফাটাকেও রেখে দিলাম, আর 2 কস আলফা, আর সেক আলফা মানে 1/কস আলফা। এই কস আলফা কেটে গেল, এখানে সাইন আলফা কেটে গেল, তাহলে কত হলো 1 প্লাস সেক স্কোয়ার আলফা প্লাস 2 প্লাস সেক স্কোয়ার আলফা প্লাস 2। দেখো তাহলে 2 2 4 আর 1 5। তাহলে এবার আমরা এই কোসেক স্কোয়ার আলফা আর সেক স্কোয়ার আলফাকে ট্যান আর কটে নিয়ে যাই। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান সমান 1, তাহলে কোসেক স্কোয়ার আলফা মানে হবে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার আলফা, প্লাস সেক স্কোয়ার আলফাটা কি জানি না সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা সমান সমান 1, তাহলে সেক স্কোয়ার আলফা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে 5 আর 1 6, 1 7 প্লাস কট স্কোয়ার আলফা প্লাস ট্যান স্কোয়ার আলফা, তাহলে উত্তর 3।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 52 বছর। 4 বছর পর ছেলের বয়স পিতার বয়সের 1/4 হবে। এখন থেকে 10 বছর পর পুত্র ও পিতার বয়সের অনুপাত কত হবে? তাহলে কি বলেছে? তাহলে বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 52 বছর। তার মানে পিতা ফাদার এফ আর পুত্র সন, দুজনের বয়সের সমষ্টি বলেছে 52 বছর। 4 বছর পর ছেলের বয়স পিতার বয়সের 1/4 অংশ হবে। তাহলে 4 বছর পর পিতার বয়সও 4 বছর বাড়বে আর ছেলের বয়সও 4 বছর বাড়বে। তাহলে পিতার বয়স আর 4 বছর পর পিতার বয়স আর পুত্রের বয়সের মোট সমষ্টি কত হবে? না 52 সঙ্গে 4 যোগ হবে আর এরও 4 যোগ হবে, তার মানে 8, 60 বছর। 4 বছর পর তাহলে পিতার বয়স আর পুত্রের বয়সের মোট সমষ্টি হচ্ছে 60 বছর। এবার কি বলেছে? 4 বছর পর কি বলেছে? ছেলের বয়স পিতার বয়সের 1/4 অংশ হবে। তার মানে পিতার বয়স আর পুত্রের বয়সের অনুপাত কত হবে? পুত্র বয়স পিতার বয়সের অনুপাত হবে 4:1। তাহলে পিতার বয়সের আনুপাতিক ভাগাহার 4/5 আর পুত্রের বয়সের আনুপাতিক ভাগাহার 1/5। এবার তাহলে মোট বয়স দুজনের 4 বছর পরে ছিল 60 বছর। 60 দিয়ে এটাকে গুণ করে দিলে দেখো 5 × 60, 4 × 48, এটাকে 60 দিয়ে গুণ করলে 5 × 60, 12 বছর। তাহলে 4 বছর পরে পিতার বয়স হবে 48, পুত্রের বয়স হবে 12। এবার কি বলে? তাহলে এখন পিতার বয়স কত? এখন এর থেকে 4 বছর কম হবে। তাহলে 48 - 4 সমান হবে 44, আর পুত্রের বয়স হবে হচ্ছে 12 - 4 সমান হবে হচ্ছে 8। তাহলে এবার বলেছে 10 বছর পর, 10 বছর পর পিতার বয়স হবে 44 + 10 মানে 54, আর পুত্রের বয়স হবে 8 + 10 মানে 18। তাহলে পিতার বয়স ইস টু পুত্রের বয়স কত হবে? না 1:3। এবার কি চেয়েছে? না পুত্র পিতার বয়সের অনুপাত, তাহলে 1:3 হবে। তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে স্কুল এক্স থেকে একটি নির্দিষ্ট সংখ্যক ছাত্র একটি পরীক্ষায় বসেছিল এবং 30% ছাত্র ফেল করেছিল। স্কুল এক্সের তুলনায় 150% বেশি ছাত্র স্কুল ওয়াই থেকে একই পরীক্ষায় অংশ নেয়। যদি এক্স এবং ওয়াই থেকে আসা মোট শিক্ষার্থীর 80% পাস করে, তাহলে ওয়াই থেকে অকৃতকার্য ছাত্রের শতকরা হার নির্ণয় করো। ধরি স্কুল এক্স থেকে 100 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল। এবার তার মধ্যে কি বলেছে? 30% ছাত্র ফেল করেছে। তাহলে যদি 30% ছাত্র ফেল করে থাকে, তাহলে পাস করেছে কতজন? না পাস করেছে তাহলে 70% ছাত্র। এইবার স্কুল ওয়াই কি বলেছে? স্কুল এক্সের তুলনায় স্কুল ওয়াই 150% বেশি ছাত্র পরীক্ষা দিয়েছে। তাহলে 150% মানে 100, আরও 150% মানে 150, 150% মানে 150, তাহলে দুটো হলো 250 জন পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, এইবার বলেছে কি না মোট পাসের সংখ্যা হচ্ছে 80%। তাহলে মোট কতজন পরীক্ষা দিয়েছে? না 250 + 100, তাহলে 350। 350-র মধ্যে 80% পাস করেছে। তাহলে কতজন পাস করেছে? এই 5 × 40 শূন্য, হাতে রইল 4, আর 3 × 24 আর 4 28, 280 জন পাস করেছে। তাহলে ফেল কতজন করেছে? তাহলে 350 থেকে 280 বাদ দিলে 70 জন টোটাল ফেল করেছে। তার মধ্যে দেখো অলরেডি 30 জন ফেল করেছে এক্স স্কুল থেকে, তাহলে বাকি কতজন থাকবে? 40 জন। তাহলে 40 জন নিশ্চয়ই ওয়াই স্কুল থেকে ফেল করেছে। তাহলে ওয়াই স্কুলের মোট ছাত্র সংখ্যা ছিল 250 জন। 250 জনের 40 জন কত পার্সেন্ট সেটা বার করি। 0 0 কেটে গেল, 250 4, 4 4 16%। তাহলে কত পার্সেন্ট অকৃতকার্য হয়েছে? 16%। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ 20% লাভে বি এর কাছে একটি ঘড়ি বিক্রি করে। বি 30% লাভে সি এর কাছে বিক্রি করেছে। সি 10% লোকসানে ডি এর কাছে বিক্রি করেছে। যদি বি এর লাভ এর থেকে 80 টাকা বেশি হয়, তাহলে ডি কত টাকা এটি কিনেছে? ঠিক আছে, তাহলে কি হয়েছে? না এ 20% লাভে বিকে বিক্রি করেছে, তাহলে +20 লিখলাম। বি কি করেছে? বি সেটি এবার 30% লাভে সিকে বিক্রি করেছে, তাহলে +30 লিখলাম। এবার সি কি করেছে? ওটা 10% লোকসানে ডিকে বিক্রি করেছে, তাহলে -10% লোকসানে ডিকে বিক্রি করেছে। এই তাহলে অঙ্কটাই বলেছে। তাহলে ধরি এর ক্রয় মূল্য হচ্ছে, এর সিপি হচ্ছে 100 টাকা। তাহলে এর এসপি কত? এ তাহলে কত টাকায় বিকে বিক্রি করেছে? 20% লাভে। তাহলে 100-র 20% লাভ মানে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে বি এর ক্ষেত্রে সেই ক্রয় মূল্য কত হলো? তাহলে 120 টাকা হলো।
এবার বিসিকে 30% লাভে বিক্রি করেছে, তাহলে 120 টাকা 30% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 120 ইন্টু 130 বাই 100, তাহলে এই শূন্য কেটে যাবে, 12 13 156। তাহলে সি 156 টাকায় কিনেছে, কিনে ডিকে তাহলে 10% লসে বিক্রি করেছে। তাহলে ডি এরকে 10% লসে বিক্রি করলে ডি এর ক্রয় মূল্য কত হবে? না 156 ইন্টু 90 বাই 100, তাহলে 0 কেটে গেল। এবার হচ্ছে 6 নং 54, 5 নং 45, আর 5 50, 9 আর 5 14, 140.4 টাকা। এটা হচ্ছে ডি এর ক্রয় মূল্য। এবার কি বলেছে, যদি বি এর লাভ এর লাভের থেকে 80 টাকা বেশি হয়, তাহলে বি এর লাভ কত হয়েছে? বি 120 টাকায় কিনেছে, 156 টাকায় বিক্রি হয়েছে, তাহলে বি এর লাভ হয়েছে কত? 156 মাইনাস 120, তাহলে 36 টাকা। আর এর লাভ কত হয়েছে? দেখো এ লাভ করেছে যে এ কি করেছে, 100 টাকায় কিনেছে, 120 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে 20 টাকা। তাহলে বি এর লাভ এর লাভ থেকে কত টাকা বেশি? না 36 মাইনাস 20 সমান 16 টাকা। এবার কি বলেছে, না বি এর লাভ এর লাভের থেকে 80 টাকা বেশি হয়, তাহলে দেখো এই 16 টাকা ইকুইভ্যালেন্ট 80 টাকা। তাহলে ডি কত টাকায় ডি কিনেছে? তাহলে ডি কত টাকায় কিনেছে? 140.4। তাহলে 140.4 সমান কত বার করতে হবে? তাহলে 140.4 সমান হবে 80 ভাগ 16 ইন্টু 140.4। ঠিক আছে, তাহলে 5 16 80, 5 দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 4 5 20, 2 4 5 20 0, 5 1 5 6 7, তাহলে পয়েন্ট এখানে বসলে 702 টাকা। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ বি এবং সি তিনটি সংখ্যার গড় সি থেকে 2 বেশি, এ এবং বি এর গড় হলো 48। যদি ডি সি এর থেকে 10 কম হয়, তাহলে সি এবং ডি এর গড় কত? ঠিক আছে, তাহলে এ বি সি বলেছে কি এ বি সি তিনটি সংখ্যার গড়, তাহলে এ বি সি তিনটি সংখ্যার গড় কী হবে? এ প্লাস বি প্লাস সি বাই 3, বলেছে সি এর থেকে 2 বেশি, তাহলে সমান সি প্লাস 2, এটাই বলেছে। এটাকে যদি আর 2 ভেঙে রাখি, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কী হবে? 3c প্লাস 6, তাহলে এ প্লাস বি সমান হবে হচ্ছে সিটাও বসে যাবে, তাহলে 2c প্লাস 6। এবার কি বলেছে দেখো, বলেছে এ এবং বি এর গড় 48, তাহলে এ আর বি এর গড় যদি 48 হয়, এ আর বি এর সমষ্টি কত হবে? 48 গুণ 2, তার মানে 96। তাহলে এই 96টা এখানে বসিয়ে দিলে 96 সমান 2c প্লাস 6, তাহলে 2c সমান 96 মাইনাস 6 সমান 90, তাহলে সি সমান 90/2 মানে 45, তাহলে সি হচ্ছে 45। এবার কি বলেছে, না বলেছে যে ডি সির থেকে 10 কম, তাহলে ডি কত হবে? ডি হবে হচ্ছে 45 থেকে 10 কম মানে 35, আর বলেছে সি আর ডি এর গড় কত? তাহলে সি আর ডি এর গড় হবে কত? 45 প্লাস 35/2, মানে 45 প্লাস 35 80/2 মানে 40। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি একটি বৃত্তের পরিধি 22 সেন্টিমিটার হয়, তবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে আমরা বৃত্তের পরিধির ফর্মুলা কি জানি? আমরা বৃত্তের পরিধির ফর্মুলা জানি 2πr। তাহলে এখানে 2πr সমান 22, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু r সমান 22, এই 22 কেটে গেল, অতএব r সমান 7/2 সেমি। ঠিক আছে, তার মানে বৃত্তের ব্যাসার্ধ 7/2 সেমি। এবার বলেছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা πr²/2। তাহলে পাই হচ্ছে 1/2 ইন্টু বাই হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 7/2 স্কোয়ার, মানে 7/2 ইন্টু 7/2, তাহলে 7 7 কেটে গেল, 11 দুগুণে 22, 7 11 77/4। ঠিক আছে, তা 77/4 ভাগ করে দিলে 4 1 4, 3 7 37, 4 9 36, 0 4 দুগুণে 8, 4 5 20, তাহলে 19.25 সেন্টিমিটার। তাহলে উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে মান নির্ণয় করো। কি না 1 2 প্লাস 1 6 প্লাস 1 12 প্লাস 1 20 প্লাস
প্লাস 1/n ইন্টু n প্লাস 1। দেখো এই অঙ্কটা কি করে করবে, এটা এই যে লাস্ট এই সংখ্যাটায় লেখা আছে, দেখো এখানে লেখা আছে n ইন্টু n প্লাস 1, তার মানে n আর n এর পরের সংখ্যাটা, এই প্রতি কটাই নিচের সংখ্যাগুলোকে এইভাবেই একটা গুণফলে প্রকাশ করব। তাহলে কি দেখো 1-এর 2 আছে, 1-এর 2কে আমরা লিখতে পারি 1 গুণ 2, 1-এর 6 লিখতে পারি 2 গুণ 3, 1-এর 12, 3 গুণ 4, 1-এর 20, 4 গুণ 5। দেখো প্রতি ক্ষেত্রেই n যদি 2 হয় n প্লাস 1 3, তাহলে এই ফর্মেই সবকটা লিখলাম, ঠিক আছে, এই ডট 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 1/n ইন্টু n প্লাস 1, ঠিক আছে। এইবার এটাকে কি করব না 1 মাইনাস 1-এর 2 করলেই দেখো বিয়োগ করলে 1-এর 2 আসবে, এটা 1-এর 2 মাইনাস 1-এর 3 করলে বিয়োগ করলে 1-এর 6 আসবে, 1-এর 3 মাইনাস 1-এর 4 করলে বিয়োগ করলে 1-এর 12 আসবে, সেটাকেও 1-এর 4 মাইনাস 1-এর 5 করব প্লাস 1/n মাইনাস 1/n প্লাস 1, ঠিক আছে। এইবার দেখো এই 1-এর 2 1-এর 2 কেটে যাচ্ছে, 1-এর 3 1-এর 3, 1-এর 4 1-এর 4, 1-এর 5 এই পরের 1-এর 5-এর সাথে কাটবে, আর 1-এর nটা আগের 1-এর n-এর সঙ্গে কেটে যাবে। তাহলে কি থাকলো না থাকলো 1 মাইনাস 1/n প্লাস 1। তাহলে এর লসাগু কত, n প্লাস 1, n প্লাস 1 মাইনাস 1, 1 1 কেটে গেল, n/n প্লাস 1, তাহলে উত্তর 3। আচ্ছা পরের অঙ্ক, রবি একটি কাজ 15 ঘন্টায় করতে পারে এবং মানুষ 21 ঘন্টায় কাজটি করতে পারে। রবি কাজটি শুরু করে এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা পর্যায়ক্রমে 1 ঘন্টা করে কাজ করে, তাদের কাজ শেষ করতে কত সময় লাগবে? তাহলে কি বলেছে না রবি কত ঘন্টায় কাজ করে, না রবি কাজ করে 15 ঘন্টায় কাজটি করতে পারে, আর মানুষ কত ঘন্টায় করতে পারে, মানুষ কাজটি করতে পারে 21 ঘন্টায়। তাহলে এবার হচ্ছে প্রথমে যেটা বার করতে হয় মোট কাজের পরিমাণ, মোট কাজের পরিমাণ কত না 15 আর 21-এর লসাগু, 15 আর 21-এর লসাগু কত 105, তাহলে মোট কাজের পরিমাণ 105 ইউনিট। তাহলে রবি এই 15 ঘন্টায় 105 ইউনিট করে, 1 ঘন্টায় করবে 7 ইউনিট, আর মানুষ 21 ঘন্টায় 105 ইউনিট করে, 1 ঘন্টায় করবে 5 ইউনিট। এইবার কি বলেছে না বলেছে রবি কাজটি শুরু করে, রবি কাজটি শুরু করলো, তাহলে প্রথম 1 ঘন্টায় কাজ করে 7 ইউনিট কাজ করে দিল। এরপরে পরের ঘন্টায় আসবে মানুষ, মানুষ পরের 1 ঘন্টায় কত 5 ইউনিট করবে, তাহলে রবি মানুষ একত্রে 2 ঘন্টায় 7 5 12 ইউনিট কাজ করে ফেলবে। এবার আমাদের কি না মোট কাজের পরিমাণ হচ্ছে 105 ইউনিট, তাহলে 12 দিয়ে 105কে যদি ভাগ করি তাহলে দেখবেন 7 বারং 84, 8 বারং 96, 9 বারং 108, তাহলে 8 বার ভাগ দিলে ভাগ যাচ্ছে, তারপরে আর পূর্ণ সংখ্যায় ভাগ যাচ্ছে না। তাহলে এইরকম 2 ঘন্টায় যে 12 ইউনিট কাজ করছে এরকম ওরা 8 বার করতে পারবে। তাহলে 8 বার করলে মোট কত ঘন্টা কাজ হবে না 8 দুগুণে 16 ঘন্টায়, তারা কত ইউনিট কাজ করবে 12 ইন্টু 8, 8 বারং 96 ইউনিট কাজ করে ফেলবে, ঠিক আছে। এবার দেখো বাকি আছে কত কাজ, আমাদের টোটাল কাজের পরিমাণ 105 ইউনিট, 96 ইউনিট কাজ হয়ে গেছে, বাকি আছে হচ্ছে আর 105 মাইনাস 96, তাহলে হচ্ছে 9 ইউনিট কাজ, এই 9 ইউনিট কাজ বাকি আছে। এইবার দেখো 17তম ঘন্টা, 17তম ঘন্টায় কে আসবে, 17তম ঘন্টায় কাজ করতে আসবে রবি, রবি 1 ঘন্টায় কত ইউনিট কাজ করে 7 ইউনিট কাজ করবে, তাহলে 7 ইউনিট কাজও করে দিয়ে চলে গেলে বাকি থাকবে 2 ইউনিট কাজ, তাহলে 17 ঘন্টা কাজ হয়ে গেছে, বাকি আছে 2 ইউনিট কাজ। এইবার আসবে মানুষ, মানুষ কি করে, মানুষ হচ্ছে 1 ঘন্টায় 5 ইউনিট কাজ করে, তার মানে মানুষ 5 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে 60 মিনিটে, তাহলে মানুষ 1 ইউনিট কাজ করবে 60/5 মিনিটে, আর 2 ইউনিট কাজ করবে 60/5 ইন্টু 2, 5 বারং 60, তাহলে 24 মিনিটে। তাহলে মোট কত ঘন্টা লাগলো 17 ঘন্টা 24 মিনিট কাজটা শেষ হতে সময় লাগবে, তাহলে উত্তর 1। আচ্ছা পরের অঙ্ক বলেছে যদি ABC ত্রিভুজের 2A কোণ সমান সমান 3B কোণ সমান সমান 6C কোণ হয় তবে B কোণের মান কত? তাহলে কি বলেছে 2 কোণ A সমান সমান 3 কোণ B সমান সমান 6 কোণ C। এখান থেকে আমরা কোণ A ইস টু কোণ B ইস টু কোণ C সমান সমান কী পাবো না 1/2 ইস টু 1/3 ইস টু 1/6। তাহলে এবার 6 দিয়ে সবগুলোকে গুণ করে দেবো, তাহলে গুণ করে দিলে 6 দিয়ে যদি গুণ করি
দেখো 3 দুগুণে 6 মানে 3, 3 দুগুণে 6 2 আর 1। তাহলে এই হচ্ছে এ কোণ বি কোণ সি কোণের অনুপাত। এবার আমার কোন কোণের মান চাইছে? বি কোণের। তাহলে বি কোণের আনুপাতিক ভাগার কত? বি কোণের আনুপাতিক ভাগার 2/3 2 5 আর 1 6। এবার আমরা জানি একটা ত্রিভুজে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি দিয়ে এটাকে গুণ করে দেবো। তাহলে 3 6 18, 30 ডিগ্রি, 30 দুগুণে 60। তাহলে বি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি 20টি সাইকেল বিক্রি করে বিনয় 2টি সাইকেলের বিক্রয় মূল্যের সমান ক্ষতি করে তাহলে তার ক্ষতির শতকরা হার কত? তাহলে বলেছে কি 20টি সাইকেল বিক্রি করে 2টো সাইকেলের বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে। ধরি 20টি সাইকেলের বিক্রয় মূল্য 20 টাকা। ঠিক আছে, তাহলে 20টি সাইকেলের যদি বিক্রয় মূল্য 20 টাকা হয়, 2টো সাইকেলের বিক্রয় মূল্য 2 টাকা। তাহলে 20 টাকায় সে বিক্রয় মূল্য হয়েছে আর ক্ষতি হয়েছে 2 টাকা, তাই তো? কারণ 20টা সাইকেল বিক্রি করে 2টো সাইকেলের বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে। তাহলে 20 টাকা বিক্রয় মূল্য, ক্ষতি হয়েছে 2 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? যখন ক্ষতি হয় তখন ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তাহলে 20 + 2 সমান সমান 22 টাকা। তাহলে ক্রয় মূল্য 22 টাকা। তাহলে 22 টাকায় ক্ষতি হয়েছে 2 টাকা। তাহলে ক্ষতির শতকরা হার 2 বাই ক্রয় মূল্য, মানে ক্ষতি বাই ক্রয় মূল্য মানে 22 টাকা ইন্টু 100। তাহলে কাটলে 11, 100/11 মানে 9 11 99, 9 পূর্ণ 1-এর 11%। তাহলে উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি a + b = 3 এবং ab 2 হয় তবে a³ - b³ এর মান কত? তাহলে এখানে কি বলেছে না a + b = 3। এবারে এটাকে যদি উভয় দিকে বর্গ করে দিই তাহলে কি হবে না a + b² এর a - b² প্লাস 4ab, এই ফর্মুলাটা বসাবো। আর 3 3 9, তাহলে a - b² প্লাস 4 × 2 = 9। তাহলে a - b² = 9 - 8 1। তাহলে a - b = 1। এইবার হচ্ছে a³ - b³ এর মান বার করব। তাহলে a³ - b³ a - b³ প্লাস 3ab ইন্টু a - b। তাহলে a - b হচ্ছে 1³ প্লাস 3, ab মানে 2 ইন্টু 1। তাহলে 1 প্লাস 3 দুগুণে 6 7। তাহলে উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি ধনাত্মক সংখ্যার বিয়োগফল 1280। যখন বৃহত্তর সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল 7 হয় এবং অবশিষ্ট 50 হয়। বৃহত্তর সংখ্যাটি হলো। তাহলে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার বিয়োগফল 1280, একটা a এবং একটা b ধরি। তাহলে a - b হচ্ছে 1280। এবার কি বলেছে না যখন বলেছে বৃহত্তর সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে a - b যখন 1280 তাহলে a বড় b ছোট। তাহলে বৃহত্তর সংখ্যাটিকে b দিয়ে যখন একে ভাগ করছে তখন কি বলছে ভাগফল হচ্ছে 7 আর ভাগশেষ হচ্ছে 50। তাহলে আমরা কি জানি এখানে ভাগের নিয়ম অনুসারে a ভাজ্য সমান সমান ভাজক b ইন্টু ভাগফল 7 প্লাস ভাগশেষ 50, তাই তো? তার মানে এখান থেকে আমরা পাচ্ছি a = 7b প্লাস 50। ঠিক আছে, তো এখানে কি বলেছে বৃহত্তর সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা কি করব a = বার করে নিই 1280 প্লাস b। এবার এখানে এর জায়গায় বসিয়ে দিই 1280 প্লাস b = 7b প্লাস 50। তাহলে বিটা এদিকে চলে গেলে 6b হবে আর 50টা এদিকে আসলে 1230। তাহলে 6b = 1230। তাহলে b = 1230/6। তাহলে 6 দুগুণে 12, 5 6 30। তাহলে b এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে a পেয়ে যাব। তাহলে 1280 প্লাস 205, 5 8 2 2 4 1, 1485। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 1 মিটার দৈর্ঘ্য, হাফ মিটার প্রস্থ এবং হাফ মিটার লম্বা একটি ট্যাঙ্কে কত লিটার জল ধরে? তাহলে ট্যাঙ্কটার কি বলেছে দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 1 মিটার, প্রস্থ বলেছে হাফ মিটার, আর এবং উচ্চতা বলেছে
হাফ মিটার। ঠিক আছে, এগুলো হচ্ছে কত লিটার জল ধরে। এই দেখো, এই মিটার, ডেসিমিটার বা সেন্টিমিটারের সঙ্গে লিটারের একটা সম্পর্ক আছে। কি না, আমরা জানি হচ্ছে 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার। এই কথাটা মনে রাখবি, তবে এই অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে কি আমরা জানি, লিটারে নিতে গেলে ঘন ডেসিমিটারে নেওয়াটাই সবচেয়ে সুবিধা। তাহলে এখানে মিটার আছে, মিটারটাকে ডেসিমিটারে নিতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। ঠিক আছে, হাফ মিটার, একে 10 দিয়ে যদি গুণ করি তাহলে 2 5 5 ডেসিমিটার। ঠিক আছে, এটাও হাফ মিটার, এটাও 10 দিয়ে গুণ হবে, তাহলে 5 5 ডেসিমিটার। তাহলে এবার হচ্ছে চৌবাচ্চাটার আয়তন। চৌবাচ্চাটার আয়তন আমরা কি জানি না, এল বি এইচ, মানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে কত হবে, 10 গুণ 5 গুণ 5, তাহলে এটা হচ্ছে 250 ঘন ডেসিমিটার। এবার আমরা কি জানি, এক ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার, তাহলে 250 ঘন ডেসিমিটার সমান সমান 250 লিটার। ঠিক আছে, তাহলে চৌবাচ্চাতে কত লিটার জল ধরে, 250 লিটার। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 78টি বই, 114টি পেন এবং 141টি খাতা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে বিতরণ করা হয়েছে। দেখা গেছে যে প্রতিটিতে 6টি করে বই, পেন এবং খাতা বাকি থাকে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? তাহলে এখানে কি বলেছে না, 78টি বই, 114টি পেন এবং 141টি খাতা বিতরণ করবে বলে আনা হয়েছিল। আনার পর প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং 6টা করে পেন, খাতা এবং বই বাকি ছিল। তাহলে কতগুলো বিতরণ করা হয়েছে? তাহলে 78টি ছিল হচ্ছে বই, তার মধ্যে 6টা বাকি ছিল, বিতরণ করা হয়েছে 72টি। 114টি ছিল পেন, তার মধ্যে 6টা বাকি ছিল, বিতরণ করা হয়েছে 108টি। আর 141টি ছিল খাতা, তার মধ্যে 6টা বাকি ছিল, তাহলে বিতরণ করা হয়েছে 135টি। এবার বলেছে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে যদি 72টি বই, 108টি পেন এবং 135টি খাতা সমান ভাগে বিতরণ করা হয়, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা যখন বার করতে বলবে তখন আমাদের কি করতে হবে না, এই 72 আর 108 এবং 135-এর গসাগু করতে হবে। তার গসাগু করি, তা প্রথমে এটা কি দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এটা আমাদের 3 দিয়ে যাচ্ছে। তাহলে 3 24 72, 3 3 9, 3 6 18, 3 4 12, 3 5 15, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 8 24, 3 12 36, 3 15 45, আর যাচ্ছে না। তাহলে গসাগু কত হচ্ছে, গসাগু হচ্ছে 3 গুণ 3 সমান 9। তাহলে কতজন ছাত্রছাত্রী ছিল, 9 জন। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পায় এবং উচ্চতা 30% হ্রাস পায়, তাহলে আয়তনের শতকরা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ কত হবে? তা ধরি ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা হচ্ছে h। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি না, পাই আর স্কোয়ার h। ঠিক আছে, এবার বলেছে ভূমিতলের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আর যদি 20% বৃদ্ধি পায় কত হবে, আর ইন্টু 120/100, তাহলে 6/5, তাহলে 6r/5। আর উচ্চতা যদি 30% হ্রাস পায় তাহলে উচ্চতা হবে h ইন্টু 70/100, তাহলে 7h/10। এবার তাহলে নতুন আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচের জায়গায় বসিয়ে দিলে, পাই আর স্কোয়ার মানে হচ্ছে 6r/5 ইন্টু 6r/5, আর উচ্চতা হচ্ছে 7h/10। এবার এইটা 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, আর কাটাকাটি হবে না। তাহলে এটা কত হচ্ছে না, 3 6 18, 7 18, 126, আর 5 5 25, 5 25 125, পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো আগের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন হচ্ছে 126/125 পাই আর স্কোয়ার এইচ। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এটার থেকে পাই আর স্কোয়ার এইচ বাদ দিয়ে দেবো,
তাহলে পাই আর স্কোয়ার এইচ যদি বাদ দিয়ে দিই 126/125 থেকে যদি বাদ যায় তাহলে হবে হচ্ছে 1/125 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই 1/125 পাই আর স্কোয়ার এইচ এইটাই হচ্ছে তোমার আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে আয়তনের বৃদ্ধির শতকরা হার, আয়তন বৃদ্ধির শতকরা হার কতটা বৃদ্ধি পেয়েছে না 1/125 পাই আর স্কোয়ার এইচ কততে বৃদ্ধি পেয়েছে, পাই আর স্কোয়ার এইচে বৃদ্ধি পেয়েছে ইন্টু 100। এটা তাহলে পুরোটাই কেটে যাচ্ছে 4, 5, তাহলে 4/5% মানে হচ্ছে 0.8% বৃদ্ধি পেয়েছে। তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 287 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 80 কিমি প্রতি ঘন্টা বেগে চলেছে। 18 সেকেন্ডে 37 কিমি প্রতি ঘন্টা বেগে বিপরীত দিক থেকে চলমান আরেকটি ট্রেন ওকে অতিক্রম করে। অন্য ট্রেনের দৈর্ঘ্য কত? তার মানে কি বলছে যে 80 কিলোমিটার বেগে একটা ট্রেনে যাচ্ছে আর বিপরীত দিক থেকে আরেকটা ট্রেন 37 কিলোমিটার বেগে আসছে। এই দুটো ট্রেন, একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতে তার সময় লাগছে 18 সেকেন্ড। তাহলে যেহেতু ট্রেনের গতির অভিমুখ বিপরীতমুখী, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কী হবে? আপেক্ষিক গতিবেগ যোগ হবে। তাহলে 80 + 37, তাহলে আপেক্ষিক গতিবেগ হলো 117 কিমি প্রতি ঘন্টা। এই কিমি প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ড নিতে গেলে কি করতে হয় না, 1 কিমি প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ড নিতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। এটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ড। তার মানে ট্রেনটির গতিবেগ এত মিটার প্রতি সেকেন্ড। 1 সেকেন্ডে ট্রেনটি এত মিটার পথ যাচ্ছে। তাহলে 18 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে 18 সেকেন্ডে ট্রেনটি কত পথ যাচ্ছে ইন্টু 18। তাহলে এই 18 কেটে গেলে 5 7 35, 5 1 5 3 8, 5 1 5 এত মিটার। তাহলে 18 সেকেন্ডে ট্রেনটা এত মিটার পথ অতিক্রম করছে। দেখো, একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে মানে ট্রেন কিন্তু নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য 287 মিটার। তাহলে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত না, এখান থেকে 287 বাদ দিয়ে দেবো। তাহলে 287 যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে হবে 8 7 15, 9 হাতে রইল 1, 2 আর 1 3, 2। তাহলে 298 মিটার। উত্তর 2। দেখো, পরের অঙ্ক বলেছে বার্ষিক 6% হারে কোনো টাকার x বছরের সুদ আসলের 1/3 অংশ, x এর মান নির্ণয় করো। ধরি p টাকা, আসল p। তাহলে সুদ কত হয়েছে? সুদ হয়েছে i সমান কত হচ্ছে না আসলের 1/3 অংশ মানে p/3। এটা হচ্ছে সুদ, আসল p। আর r সমান সুদের হার কত বলেছে? 6%। আর সময় t বলেছে x বছর। তাহলে এবার যদি আমরা সমীকরণটা কি জানি, i = ptr/100। এখানে i মানে p/3, p হচ্ছে আসল কত p, টাইম কত x, আর কত 6/100। তাহলে এখানে p কেটে গেল, 6 3 দুগুণে 6, 50 দুগুণে 100। তাহলে x সমান 50/9। তাহলে 5 9 45, 5 পূর্ণ 5 9 বছর। তাহলে উত্তর কত? x এর মান 5 পূর্ণ 5 9, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল 9, তাদের অনন্যকের যোগফল 1/2। এই সংখ্যাগুলির মধ্যে একটি হলো নিচের কোনটা সেটা বার করতে হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল 9, তার মানে সংখ্যা ধরি a আর b। তাহলে a + b সমান 9। আর তাদের অনন্যকের যোগফল বলেছে 1/2। অনন্যক মানে 1 a + 1 b সমান 1/2। তাহলে দেখো 1 a 1 b এটাকে লসাগু করলে ab হবে, এটা হবে b + a সমান 1/2। তাহলে a + b আমরা জানি 9, তাহলে 9/ab সমান 1/2। তাহলে ab সমান 18। তাহলে ab 18 আর a + b হচ্ছে 9। এবার একটি সংখ্যা বার করতে হবে। দেখো, এইবার যদি আমরা অপশনগুলো দেখি, দেখো 4, a আর b এর একটা সংখ্যা 4 হলে ab 18, 4 18 4 দিয়ে ভাগ যায় না, অতএব 4 হবে না। তাহলে এটা 9। আচ্ছা, 5ও দেখো ab এর একটা সংখ্যা যদি 5 হয় তাহলে 18 দিয়ে 5 ভাগ যাচ্ছে না, তাহলে এটাও হবে না। এইবার হচ্ছে 2 হতে পারে। তাহলে 2 যদি হয় আরেকটা সংখ্যা হবে 9। তাহলে আবার a + b বলেছে 9, তাহলে একটা সংখ্যায় যদি 9 তাহলে হবে না।
তাহলে 6 যদি হয়, দেখো এ বির একটা 6 হলে আরেকটা 3 6 18, আবার 6 আর 3 9। তাহলে উত্তর এখান থেকে আমরা বার করে ফেলতে পারছি যে এ।